নমস্কার, আমার আপনজনেরা। রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলা জনগণের সামনে রাজনীতির মহলে একটা নতুন প্রশ্ন সামনে এসে গেছে। এবার কি অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যাবেন? এই প্রশ্নটা উঠেছে কেন, তার পেছনে কি কারণ আছে? না, পুরনো ইতিহাস ঘাটবো না, নতুন করেই বলি। আপনারা সবাই জানেন, গতকাল থেকে আমি বলছি একটা কথা, সেটা হচ্ছে মল্লিকার্জুন খাড়গে যে বক্তব্য রেখেছে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু একজনের সম্মানহানি খুব জোর হয়েছে, আর সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে দাঁড়ানো অধীর রঞ্জন চৌধুরী, যাকে হারানোর কথা অনেকেই কল্পনা করেন না। দেখুন, আমি আমার প্রেডিকশন যেগুলো বলেছি রুদ্রবার্তাতে, দেখবেন তার মধ্যে বলে রেখেছি যে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী জেতার জায়গা কিন্তু রয়েছে। দীর্ঘদিন ধরেই বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী জিতে আসছেন। আর তার পেছনে কারণ কি জানেন? তার পেছনে কারণ কিন্তু কংগ্রেস বলে নয়, অধীর রঞ্জন চৌধুরীর নিজস্ব একটা প্রভাব আছে। আমি খুব ভালোভাবে ভেবে চিন্তে কথাটা বলছি। কংগ্রেস নয়, প্রভাব আছে অধীর রঞ্জন চৌধুরী। ব্যক্তিগত ক্যারিশমা বলতে পারেন, তার ভালোবাসা, তার যে মানুষের সঙ্গে মেশা, এই সব কিছু মিলিয়ে অধীর রঞ্জন চৌধুরী মানে ওইখানকার ছোড়দা। মুর্শিদাবাদে সবার এই প্রিয় মানুষটার নাম হচ্ছে ছোড়দা। ছোড়দা ডাকে তিনি প্রসিদ্ধ। খুব মনে পড়ে আমার, আমি এটা রুদ্রবার্তাতে অনেকবার বলেছিলাম, সেটা হচ্ছে একদম যখন আমি সাংগঠনিক ব্যাপারে ছিলাম, তখন সাংগঠনিক ব্যাপারে আমার ওপরে থাকা, দায়িত্বে থাকা একজন ব্যক্তি, তিনি মুর্শিদাবাদে থাকতেন। তা তিনি অনেক কথা বলতে বলতে তার কাছে জিজ্ঞাসা করছিলাম যে অধীর রঞ্জন চৌধুরীর ব্যাপারটা। তখন সে বলেছিল যে আমি যাই করি রাজনীতি, যাই করি সংগঠন, যা কিছু করি, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী মানে ছোড়দা যদি ডাকে আমি সব ছেড়ে চলে যাব। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন? বলেছিল ওই মানুষটা কিন্তু অন্যরকম। আমি সাংগঠনিকভাবে কী করি না করি এটা বড় কথা নয় তার কাছে বড় কথা হচ্ছে সে আমাকে চেনে, জানে। এই চেনা জানা, পরিধি, ভাই বলে ডাকা, এই সংখ্যাটা কিন্তু অনেক। আর অধীর রঞ্জন চৌধুরীর জন্য কিন্তু হিন্দু মুসলমান এরকম করে ব্যাপার নেই, সবাই তাকে ভালোবাসে। এই ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। আর এই অধীর রঞ্জন চৌধুরী, আপনারা হয়তো যারা জানেন না, আজকে রাজনীতি যারা দেখছেন তারা জানবেন না হয়তো, এক সময় যখন সিপিএমের সঙ্গে লড়াই ছিল না, এই অধীর রঞ্জন চৌধুরী একটা বক্তব্য শুনে আমার বুকটা ভরে গেছিল। যখন সিপিএমের সঙ্গে প্রচুর লড়াই হচ্ছে, তখন গুলি চালানো, বোম ফেলা, এইসব নিয়ে কথা হচ্ছিল। সাংবাদিক যখন তাকে প্রশ্ন করছে যে আপনারা কি ওখান থেকে বোম ছুঁড়েছেন, বলছে ওরা গুলি মারলে কি, ওরা বোম ছুড়লে কি আমরা রসগোল্লা ছুড়বো নাকি? এই কথা বলার ক্ষমতা রাখতে পারেন একমাত্র অধীর রঞ্জন চৌধুরী। যাই হোক, আজ সিপিএম কংগ্রেস ভাই ভাই হয়ে গেছে, কিন্তু একদিন সিপিএমের লোকেরা কংগ্রেসের কর্মীদেরই খুন করত। আপনারা হয়তো জানেন যে গত 2019-এও টিয়ারুল শেখ মারা গেছিল। হয়তো কংগ্রেস কর্মীরা ভুলে গেছেন, কিন্তু টিয়ারুল শেখের নাম আমি ভুলিনি। তার নামটা আমার মনে আছে, কারণ তার ছেলে এসছিল। বাবা ভোট দিতে যাবে, এই একটা ভোট দিতে যাওয়ার ব্যাপার। জীবনে প্রথমবার ভোট দিতে এসেছিল ওই টিয়ারুল শেখের ছেলে, এবং এসে দেখলো মুর্শিদাবাদে ভোট দিতে গিয়ে তার বাবা মারা গেল। পেটটা কাটারি দিয়ে কেটে দেওয়া হয়েছিল, নৃশংস হত্যা হয়েছিল। চোখের সামনে বাবাকে মরতে দেখে পরিযায়ী শ্রমিক হয়ে থাকা সেই ছেলে আবার হয়তো ফিরে গেছে, জানি না। টিয়ারুল শেখের ছেলের খবর আমি জানি না। যদি কেউ মুর্শিদাবাদে থাকেন কংগ্রেস কর্মী, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সে টিয়ারুল শেখের মৃত্যু, সেদিনও কিন্তু অধীর রঞ্জন চৌধুরী পাশে ছিলেন। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এই ক্যারিশমাটা আছে। আজকে মল্লিকার্জুন খাড়গে বসে আছেন যেখানে, মানে উনি তো বদান্যতায় পেয়েছেন, মানে ওই সোনিয়া গান্ধী চাপিয়ে দিয়েছে তো তুমি হয়ে যাও, রাহুল গান্ধী বলেছে আপনি হয়ে যান, আপাতত সামলান। অ্যাকচুয়ালি এদের ক্যারিশমা কিছু নেই, ক্যারিশমা আছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। বাম রাজত্বও কিন্তু নিজের সিটটা ধরে রেখেছিলেন। আজও দেখুন লড়াই লড়ে কিন্তু সিট ধরে রাখার জায়গা আছে। এখনো পর্যন্ত কোনো প্রেডিকশন কেউ করতে পারছে না যে অধীর রঞ্জন চৌধুরী হেরে যাবে বলে। সবাই বলছে অধীর রঞ্জন চৌধুরীর জায়গাটা কিন্তু রয়েছে। দেখুন, ব্যক্তিগতভাবে কংগ্রেসের কোনো আদর্শের সঙ্গে আমার আদর্শে অমিল থাকতেই পারে, কিন্তু মানুষটা ঠিক। যেভাবে আমি বলতাম না তাপস রায়ের ব্যাপারে, আপনারা সবাই জানেন, যখন তাপস রায় তৃণমূলে ছিল তখন আমি বলতাম যে তাপস রায় দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। বারবার বলেছি, অনেকে আমাকে সমালোচনা করেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু আমি বারবার বলতাম তাপস রায় মানুষটা কিন্তু আলাদা। তাকে আমি দেখেছি লড়াইয়ের ময়দানে, তাকে দেখেছি। এরকম ভাববেন না যে তাকে আমি মুখোমুখি দেখিনি, দেখেছি। এমনকি তার এলাকায় তার সামনে মিছিল করে নিয়ে যাওয়া, তার বসে থাকা এবং বাদানুবাদ হওয়া, সবটাই আমি দেখেছি। সবটার মধ্যেই আমি ছিলাম, একদম প্রত্যক্ষ বলছি। কারণ আমার এই বরানগর চত্বরে যাওয়াটা আজ নয়, দীর্ঘদিন ধরে রয়েছে। তো সে সময় আমি দেখেছি, তাপস রায় কিন্তু এদিকে ঠিক আছে, মানে সাংগঠনিকভাবে লড়াই লড়ে যায়, কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত নয়। তাই তার বাড়িতে যখন ইডি রেড করেছিল তখন আমিও প্রশ্ন তুলেছিলাম যে হতে পারে না, কোথাও গণ্ডগোল হচ্ছে। যাই হোক,
এক্ষেত্রে আমি আবারও বলছি, অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ব্যক্তিগত ক্যারিশমা আছে। অধীর রঞ্জন চৌধুরী নো ডাউট সাংগঠনিক দিক থেকে অনেক শক্তিশালী। মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী পরপর যদি ক্যারেক্টারগুলোকে রাখেন, জানি না কংগ্রেসের কর্মীরা আমাকে আবার খারাপ ভাববেন কিনা, পরপর যদি রাখেন, রাহুল গান্ধীকে রাখুন, অধীর রঞ্জন চৌধুরীকে রাখুন, আপনি মল্লিকার্জুন খাড়গেকে রাখুন, অধীর রঞ্জন চৌধুরীকে রাখুন, শশী থারুরকে রাখুন, অধীর রঞ্জন চৌধুরীকে রাখুন, সবাইকে টেক্কা দিয়ে উঠে যাওয়ার ক্ষমতা রাখে একমাত্র অধীর রঞ্জন চৌধুরী। যেহেতু বাংলা থেকে যাওয়া, বাংলার কোনো ভূমিকা নেই, বাংলার ভূমিকা সেভাবে দিল্লি কোনোদিন দেয়নি, তাই অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী কোনোদিন হতে পারবে না, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ও থাকবে না। এটাই বাস্তব, এটাকে মানতে হবে আপনাদের সবাইকে, সবাই মানবে এটা। জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার যখন কথা হয়েছিল তখন সবাই বারণ করে দিয়েছিল, আর জ্যোতি বসু বলেছিল এটা ঐতিহাসিক ভুল, নিশ্চয়ই মনে আছে। বাংলা থেকে কেউ প্রধানমন্ত্রী হবে এটা কেউ কল্পনাই করে না, করে কি? যাই হোক, আমি কিন্তু স্বপ্ন দেখি, তবে মমতা ব্যানার্জিকে নিয়ে আমি দেখি না, কিন্তু এটা পরিষ্কার বলে দিলাম। অন্য কেউ হোক আমি চাইবো, কিন্তু না, বাংলার মুখ থেকে অধীর রঞ্জন চৌধুরীর দায়িত্ব কিন্তু বাড়ে না, প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে যান। কিন্তু যেভাবে তাকে অপমান করা হয়েছে না, তিনি কি ভুল বলেছেন? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা নিয়ে বলেছেন, ঠিকই তো বলেছেন। উনি যদি দেখেন এনডিএ জিতছে, ভয়ের চোটে লাভের চোটে ইন্ডিয়াতে চলে যেতে পারেন, এটা তিনি বলেছেন। আবার যদি ইন্ডিয়া জোট যখন জিতছে মনে হচ্ছে, তাই তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক রাখছেন। এটা সিপিএমও বলবে, এটা কংগ্রেসও বলবে, এটা সবাই বলবে এই রাজ্যে অন্তত। আর তখনই এই কথাটা বলার জন্য অধীর রঞ্জন চৌধুরীকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছে, বলেছে চলে যেতে পারে, হয় ফলো করো আমাকে, হয়তো চলে যাও। মানে জমিদারি প্রথা চলে, তুই থাকতে হয় থাক, না তো ভোট, আমার কথা শুনতেই হবে, নয়তো তোমায় থাকতে হবে না। জানি না অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে সেই জোশটা এখনো আছে নাকি, যে জোশ বলতে পারে হ্যাঁ, যেটা বলেছিল কৌস্তব বাগচি। বয়স অনেক ছোট, হয়তো অধীর রঞ্জন চৌধুরীর হাঁটুর বয়সী না, কথার কথা হাঁটুর বয়সী, হাঁটু আর মানুষ একসঙ্গে জন্মায়, মানে তার বয়সটা হাঁটুটা পরে জন্মেছে এরকম ভাববেন না, হাঁটুর বয়সী মানে কম বয়সী, তাই তো? তো কম বয়সী কৌস্তব বাগচি হলো কৌস্তব বাগচির দৃঢ়চেতা। সে ভেবেছিল যে মমতা ব্যানার্জিকে সরাতে গেলে কংগ্রেস আমার জায়গা নয়, জায়গা হচ্ছে বিজেপি, আর তাই বিজেপিতে চলে এসছে। আপনারা জানেন আমি প্রতিবেদন অনেকবার আগেই করেছিলাম রুদ্রবার্তাতে, যে কৌস্তব বাগচির সামনে আর কোনো অপশান নেই। যেদিন নেড়া হয়েছিল সেদিনই আমি বলেছিলাম এর সামনে কোনো অপশান নেই, কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসতেই হবে, কারণ কংগ্রেসে থেকে তৃণমূলকে হাঁটানো অসম্ভব, উপরে সেটিং। আজকে অধীর রঞ্জন চৌধুরী বুঝতে পারছেন, অধীর রঞ্জন চৌধুরী হাড়ে হাড়ে বুঝছেন যে তিনি ফেঁসে গেছেন। আজকে মল্লিকার্জুন খাড়গে এত সাহস অপমান করে দিল, ভাববেন না যে না আমি আবার এই ঝগড়া লাগানোর জন্য কথা বলছি, না না, আমি আবারও বললাম অধীর রঞ্জন চৌধুরী সম্বন্ধে আমার যে ধারণা আছে সেটা কিন্তু আলাদা। রাজনীতিগতভাবে কংগ্রেসকে আমি কখনোই বলি না ভালো, বলতেও পারি না, কারণ ভারতবর্ষ ভাগ করার পেছনে যারা অবদান ছিল, যাদের অবদান ছিল, তাদের মধ্যে কিন্তু কংগ্রেসও আছে। আজও পর্যন্ত ভারতের বিপ্লবীরা সেই জায়গা পায়নি, তার কারণ হচ্ছে কংগ্রেস। বাংলার বুকে যে সমস্ত বিপ্লবীরা ছিল তারা ঠিক জায়গা পায়নি, তার কারণ হচ্ছে কংগ্রেস। তাই আমি কংগ্রেসকে কোনোদিনই মাথার উপর রাখতে পারি না। যেটা বলছিলাম, অধীর রঞ্জন চৌধুরী ইনি কিন্তু নিজস্ব ক্যারিশমায় জিততে পারেন। আমাকে ওই মুর্শিদাবাদ থেকে কিন্তু অনেকে ফোন করেছেন, অনেক কংগ্রেস কর্মী ফোন করেছিলেন। একজন তো বলেছিলেন আপনার সঙ্গে দাদা ভিডিও কলে কথা বলবো। সবাই জানেন কীরকম যেন হতভম্ব হয়ে পড়েছে। দেখেছেন আজকে মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালো আলকাতরা লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ এই যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে চলে যেতে বলছে, মানুষটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বলেছিল, যেহেতু কংগ্রেসকে অপমান করেছে তাই বলেছিল। কংগ্রেসকে খতম করতে চাইলে আমি বলবো, এখনো বলে যাচ্ছে। জানি না কোন ধাতুতে তৈরি তিনি, তবে আমার মনে হয়, আবারও বলছি, যেভাবে বলেছিলাম কৌস্তব বাগচির ক্ষেত্রে, আজও বলছি অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে, আপনার সামনে আর কোনো অপশান খোলা নেই। আপনি যদি ভাবেন এই রাজ্যে তৃণমূলকে আপনি সরাবেন, তাহলে আপনার সামনে অপশান একটাই, সেটা হচ্ছে বিজেপি। একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে আপনি, বিজেপি কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। জানি না আপনি কিভাবে নেবেন বা দেখছেন কি না, যদি দেখেন আপনি কি ভাবছেন আমি জানি না, তবে আমার মনের কথা বললাম। আপনি সঙ্গে এলে আপনার সঙ্গে সংখ্যালঘু যে সমস্ত মানুষরা আছে, মানে মুসলিম যারা আছে, তারাও জানে অধীর রঞ্জন চৌধুরী অধীরদা মানে ছোড়দা এতদিন পর্যন্ত কোনো মুসলমানকে মারার কথা বলেনি, বিজেপিতে গেলেও বলবে না। তখন সাধারণ মুসলিমের মধ্যেও এসে যাবে যে বিজেপি মানেই মুসলমান তাড়িয়ে দাও, এই কথাটা যারা বলে তারা মিথ্যে কথা বলে। তাই আপনি এলে আপনার সঙ্গে অনেকে আসবে। আপনি যদি বিজেপিতে আসেন তাহলে অন্য কিছু হবে, বাংলায় পরিবর্তনের জন্য আরও তাড়াতাড়ি হবে, না এলেও হবে।
না এলেও হবে, কিন্তু তখন আপনি পরিচিত হয়ে যাবেন যে দম নেই, ও বেকার। কংগ্রেসের হাইকমান্ডে লাতি জুতো ঝাঁটা খেয়েও পড়ে আছে অধীর রঞ্জন চৌধুরী। যাই হোক, এটা আপনার ব্যাপার। কটু কথা যদি বলে থাকি ক্ষমা করে দেবেন, কারণ আমি আবারও বলছি, আপনার সম্বন্ধে যতটুকু শুনেছি সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী মানে হচ্ছে ছোড়দা। সংগঠনে আমি যাকে মেনে চলতাম সে আপনাকে মেনে চলতো, তাই আপনাকে আমি সম্মান দিলাম, নইলে কংগ্রেসীদের আমি খুব একটা সম্মান দিই না, মাফ করবে। রাহুল গান্ধীকে পাপ্পুই ভাবি আমি, এর বাইরে কিচ্ছু ভাবি না। মল্লিকার্জুন খাড়গের কোনো অকাত নেই আপনাকে টক্কর নেওয়া বা আপনার ক্ষমতার সঙ্গে টক্কর নেওয়া। এই রাজ্যে সিপিএমের সঙ্গে টক্কর রেখে যারা দাঁড়িয়েছিল না, সে পুরনো বিজেপি কর্মী হোক বা অধীর রঞ্জন চৌধুরীর মতো মানুষই হোক বা মানস ভুইয়ার মতো মানুষও যে পালিয়ে গেছিল বা মমতা ব্যানার্জি হোক, তাদের দম ছিল, গার্ডস ছিল। আর এই গার্ডস অধীর রঞ্জন চৌধুরী আছে, মল্লিকার্জুন খাড়গের নেই। এটা স্পষ্ট কথা, স্পষ্ট কথার কষ্ট নেই। ঠোঁট কাটা মানুষ আমি, পরিষ্কার বললাম। খারাপ ভাবলে ভাবতে পারেন, ভালো ভাবলে ভাবতে পারেন। খারাপ ভাবলে আমার কিছু যায় আসে না, ভালো ভাবলে একটু মনটা ভালো লাগে, এই আর কি। যাই হোক, ভালো থাকুন। রুদ্রবার্তা টুডে মানে এরকমই, কিন্তু রাজনীতি আলোচনা হবে রাজনীতিগতভাবেই, তার সঙ্গে একটু হাসি মজাক রইল আর কি। যাই হোক, সবাই ভালো থাকুন। আগামীকাল ভোট আছে, যেখানে যেখানে তারা ভোট দিন এবং ভোট দেবেন অবশ্যই উন্নতির জন্য এবং অবশ্যই পরিবর্তনের জন্য। এই রাজ্যে যেন পরিবর্তন হয় সেটা ভাবেই দেবেন। খুব ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।